ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্ভুক্ত যে নির্বাচিত যে টেক্সট বইটি রয়েছে সেই বই থেকে একটি পাঠ্যাংশ পড়ছিলাম, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তো পাঠ্যাংশটির নাম হলো আফ্রিকা। আফ্রিকা একটি ভূখণ্ড হলেও এখানে আফ্রিকা একজন লাঞ্ছিতা নারী, একজন অপমানিতা নারী। আমরা আগের দিনের ক্লাসে যতটুকু পড়েছি সেখান থেকে আমরা দেখেছিলাম যে রুদ্র বাহুর মতো কিভাবে প্রাচীর ধরিত্রীর হাত থেকে বা ধরিত্রীর কাছ থেকে কিভাবে আমাদের যে আফ্রিকাকে টেনে হিচড়ে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং নিয়ে গিয়ে কোথায় রাখা হয়েছিল না চারিদিকে বনস্পতি দিয়ে ঘেরা একটা গভীর অরণ্যে রাখা হয়েছিল। এখানে আফ্রিকা বলতে একটা ভূখণ্ড হলেও এখানে কিন্তু একটা নারীকে কিভাবে লাঞ্ছিতা করা হলো, কিভাবে অপমানিত করা হলো, তার নিজের ধরিত্রী তার মায়ের বুক থেকে কিভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এবং নিয়ে গিয়ে একটা চারিদিকে বনস্পতি দিয়ে ঘেরা একটা অন্ধকার জায়গা, যেখানে বড় বড় গাছ, যেখানে সূর্যের আলোটুকু মাটিতে ফেলতে দেয় না, সেরকম একটা জায়গায় নিয়ে রাখা হলো। এরকম একটা পজিশনে রাখা হলো একটা মেয়েকে, যাকে কতটা অপমানিত করা হয়েছে এইটি কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা নামক পাঠ্যাংশে কিন্তু বুঝিয়েছিলেন। এছাড়াও আমরা যতটুকু পড়েছি সেখানে আমরা দেখতে পেলাম যে সেই যে অরণ্যে রাখলো আফ্রিকাকে, সেখানে আফ্রিকা কি করলো, একাকী নিজের সাহস জোগাড় করে সেই দুর্গম অরণ্যের মধ্যেও সে আকাশ বাতাস জল স্থল এবং সেই প্রাকৃতিক পরিবেশের সম্পর্কে জেনে গেল এবং জেনে গিয়ে নিজের যে ভয়ঙ্করতার রূপ সেটি কোথাও গিয়ে প্রকৃতির ভয়ঙ্করতার রূপকেও কিন্তু কোথাও গিয়ে হার মানিয়েছিল। আমরা আগের দিনের ক্লাসে এইটুকুই পড়েছিলাম এবং এই যে আফ্রিকা নামক যে কবিতাটি সেটি পত্রকূট কাব্যগ্রন্থের অন্তর্গত এবং পরবর্তীতেও সঞ্চয়িতাতে কিন্তু এটি স্থান পেয়েছে। তো আজকে আমরা আফ্রিকা থেকে আরো একটি ক্লাস করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো আজকে আমরা যেখান থেকে পড়ব সেইটি দেখো কি বলছে। হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। দেখো আমরা দেখতে পেলাম যে আফ্রিকাকে যখন নিজের চেনা পরিচিত একটা জায়গা থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে একাকী রাখা হলো, তখন আফ্রিকা কি করেছিল, স্থল জল আকাশ এই দুর্গম সংকেতগুলো চিনেছিল এবং চিনে কি হয়েছিল, আফ্রিকার যে মন সেটা কিন্তু চেতনার অতীত হয়ে গেছিল। ফলে কি হয়েছিল, ফলে তার যে প্রাকৃতিক যে দৃষ্টি, সেই প্রাকৃতিক দৃষ্টি, তারপরে আমরা দেখতে পেয়েছিলাম প্রকৃতির যে ভয়ঙ্কর রূপ সেটাকেও কিন্তু আফ্রিকার যে ভয়ঙ্কর রূপ সেটা কিন্তু হার মেনে গেছিল। অর্থাৎ প্রকৃতির ভয়ঙ্কর যে রূপ বা ভয়ঙ্করতাকে উপহাস করেছিল আফ্রিকা। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে যুদ্ধ যখন লাগে তখন কি বাজানো হয়, তখন রণবাদ্য বাজানো হয় এবং এই ক্ষেত্রেও কি হয়েছিল, দেখো আফ্রিকার যে ভয়ঙ্কর রূপ সেটাকেও কিন্তু একেবারেই চারিদিকে কিন্তু ছড়িয়ে গেছিল। এবং এইটুকু অবধি আমরা আগের দিনের ক্লাসে পড়েছি, কিন্তু আজকে যেখান থেকে পড়তে শুরু করব সেখানে প্রথমেই বলছে হাই ছায়াবৃতা। দেখো ছায়াবৃতা কাকে বলা হয় না, ছায়া দ্বারা আবৃতা যিনি, ছায়াবৃতা আমরা কাকে বলবো, ছায়া দ্বারা আবৃতা। ঠিক আছে, ছায়ার দ্বারা আবৃতা। অর্থাৎ এখানে দেখো, এখানে আফ্রিকাকে কোথায় রাখা হলো না, আমরা প্রথমের দিনে যে ক্লাসটি করেছিলাম সেই ক্লাসে আমরা দেখেছিলাম যে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, যেখানে আলো পৌঁছায় না, যেখানে অন্ধকার, যেখানে সূর্যের আলোটুকুও মাটিতে পৌঁছায় না, সেরকম
তাই বলছে ছায়াবৃতা, ছায়া দ্বারা আবৃত। মুখটা যদি ঘোমটা দিয়ে আবৃত করা থাকে তাহলে মুখের ভেতরে কি কোনো আলো প্রবেশ করবে? করবে না। মুখটাও কিন্তু কি হবে? পুরোপুরি কিন্তু অন্ধকার থাকবে। তাই বলছে কালো ঘোমটার নিচে। কালো ঘোমটার নিচে কেন? না অরণ্য দিয়ে ঘেরা যেহেতু বনস্পতিটা, তাই সেখানে কি হচ্ছে? সেখানে কিন্তু সূর্যের কোনো অস্তিত্বই কিন্তু পাওয়া যাচ্ছে না। যেখানে সূর্যের কোনো অস্তিত্ব নেই সেই জায়গাটা আমরা বলতে পারি অন্ধকার। তাই বলছে হাই ছায়াবৃতা, অর্থাৎ যাকে কি করা হয়েছে, যাকে অন্ধকার একটা ঘেরা জায়গায় বন্দি করে রাখা হয়েছে, তার মুখটা কি? ছায়াবৃতা। অপরিচিত ছিল তোমার মানব রূপ, মানে তোমার যে অন্ধকার মুখের ভেতরেও যে তোমার একটি রূপ রয়েছে সেটি কিন্তু আমাদের সকলের কাছে কিন্তু কি ছিল? অপরিচিত ছিল, যেটা আমরা চিনতে পারছিলাম না উপেক্ষার আবিল দৃষ্টিতে। আবিল কথার অর্থ কি দেখো? আবিল কথার অর্থই হচ্ছে ঝাপসা দৃষ্টি। এই মানেগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। এই মানেগুলো না জানলে আমরা কিন্তু আমরা কবিতাটা হয়তো পড়ে যাব কিন্তু আমরা মানে কিছু বুঝতে পারবো না। ঝাপসা দৃষ্টি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখো, এখানে শুধুই যে আফ্রিকার যে ভূখণ্ড তাকে কিন্তু বোঝানো হয়নি। আমি আগের দিনের ক্লাস থেকে আজকের ক্লাসে আমি একই কথা বলছি। এখানে কিন্তু আফ্রিকার মধ্যে দিয়ে একটা লাঞ্ছিত নারীকে বোঝানো হয়েছে, যে নারীকে প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে আসা হয়েছে এবং এনে কোথায় রাখা হয়েছে? একটা বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে রাখা হয়েছে। এবং আফ্রিকা কি হয়েছে দেখো, আফ্রিকার মাধ্যমেই এরপর দেখো কি বলছে। এরপর বলছে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাতে তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। দেখো এখানে কিন্তু শুধু যে আবৃতা নারী তার কথা বোঝানো হয়েছে তা কিন্তু নয়। এখানে কিন্তু কেমন করে ইউরোপীয় সভ্যতা বা ইউরোপীয় শক্তি কিভাবে আফ্রিকার ওপর, আফ্রিকা নারীর ওপর, আফ্রিকা ভূখণ্ডের ওপর কিভাবে অত্যাচার চালিয়েছিল সেটাও কিন্তু এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতার মাধ্যমে কিন্তু দেখিয়েছেন। এবং এই দেখাতে গিয়ে তিনি এটাও বলেছেন যে এই যে ছায়াবৃতা নারীর যে মানব রূপের কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু দেখো সভ্য দেশের কাছে আফ্রিকার কালো ঘোমটার নিচেও যে সুন্দর একটি নারী রয়েছে বা নারী মূর্তি রয়েছে, সেটি কিন্তু সেই ইউরোপীয় শক্তি কিন্তু জানতো না। সেটা কিন্তু তাদের কাছে অধরা ছিল। ফলে এখন যখন ধরা পড়ে গেল তখন কি হলো দেখো, তখন কিন্তু ওরা এলো। ওরা বলতে কিন্তু সেই সাম্রাজ্যবাদী সভ্য সম্প্রদায়ের মানুষগুলিকে বোঝানো হয়েছে। সেই সাম্রাজ্যবাদী মানুষ যারা দিনের পর দিন অত্যাচার চালিয়ে গেছে, ওরা এলো লোহার হাতকড়ি নিয়ে। এখানে লোহার হাতকড়ির মাধ্যমে দেখো কি বোঝানো হয়েছে, জোর করে কাউকে আটকে রাখা বা হাতকড়ি পরিয়ে দেওয়া যাতে সে কোনোভাবেই না বেরোতে পারে, স্বাধীন হতে পারে। নখ যাতে তীক্ষ্ণ, নখ, হাতের নখ বলো, পায়ের নখ বলো, যাতে তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। নেকড়ের নখদের কি হয়? নেকড়েদের নখটা কি হয়? খুবই ধারালো হয়, সূচালো হয় এবং তারা যদি একটা খামচিয়ে ধরে তাহলে কিন্তু সেই জায়গার মাংসটা উঠে যায়। তাই বলছে তোমার নেকড়ের চেয়েও ধারালো, তোমার নেকড়ের চেয়েও কি তীক্ষ্ণ যাদের নখ, তারা এলো লোহার হাতকড়ি নিয়ে। এলো মানুষ ধরার দল, কিন্তু তারা কি? তারা কিন্তু পশু, তারা পশু এক কথায়, কিন্তু তাদের মুখমণ্ডলী কিরকম? তারা মানুষ ধরার দল, তারা মানুষকে ধরে। এখানে মানুষ বলতে মেয়ে জাতিকে বোঝানো হয়েছে, নারী জাতিকে বোঝানো হয়েছে, যাদেরকে সহজেই অপমানিত করা যায়, লাঞ্ছিত করা যায়, তাদেরকে বোঝানো হয়েছে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এখানে গর্ব বলতে দেখো আত্ম অহংকারকে বোঝানো হয়েছে।
আত্ম অহংকার আত্ম অহংকারে অন্ধ যারা নিজেদের দোষ ভুল ত্রুটি কিচ্ছু দেখতে পায় না, সেই অন্ধকারে যারা আত্ম অহংকারে যারা নিমগ্ন হয়ে আছে, তারা তো সূর্যহারা অরণ্যের চেয়েও অন্ধ। একদিন যদি আমাদের আকাশে সূর্য না ওঠে, তাহলে আমাদের কি দিনটা শুরু হবে? শুরু হবে না, আমাদের কিন্তু রাতই থেকে যাবে। তাই বলছে, যারা নিজেদের আত্ম অহংকারে অন্ধ, তারা সূর্যহারা, তাদের আলো নেই, তারা সূর্যহারা অরণ্যের চেয়েও তারা অন্ধ। সূর্যটা একটা অরণ্যের মধ্যে সূর্যটা যদি ঢোকে আর নিজের আলোটা যদি ফেলে, তবেই না ভূখণ্ডটা বা মাটিটা আলোকিত হবে। কিন্তু যেখানে সূর্যই নেই, সেখানে কিভাবে আলোকিত হবে সেই মাটি? তাই বলছে, গর্বে যারা অন্ধ, যারা নিজেদের গর্ব, নিজেদের আত্ম অহংকার অন্ধ, যারা নিজেদের লোভ লালসা দোষ গুণ ত্রুটি কিচ্ছু দেখতে পায় না, তারা ইচ্ছা অন্ধ। তারা কিরকম? তারা সূর্যহারা অরণ্যের চেয়েও অন্ধকার। এরপর দেখো কি বলছে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। কি বলছে দেখো, সভ্যের বর্বর লোভ, অর্থাৎ এখানে কিন্তু সেই সভ্য সমাজকে বোঝানো হয়েছে, যে সভ্য সমাজ কি না ইচ্ছা অন্ধ, তারা নিজেদেরকে চিনতে পারে না, যারা নিজেদের আত্ম অহংকার দেখতে পায় না, সেই বর্বর সভ্য লোকেদের লোভ লালসা নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। এখানে নগ্ন করলো, দেখো, অর্থাৎ কিন্তু কি করলো? নির্লজ্জ করলো, নির্লজ্জ করলো যারা বর্বর জাতি, এবং কি যারা কতটা অমানুষ হলে একটা মানুষের লজ্জা ভাব থাকে না। একটা মানুষ যে দোষ করে যাচ্ছে, তার যে দোষ হচ্ছে, একটার পর একটা সে অপরাধ করছে, সেই বোধটাই তার মধ্যে জন্মায় না। তাহলে সে কতটা বর্বর, কতটা নির্লজ্জ, কতটা অমানুষ, তার মধ্যে মনুষ্যত্বটাই নেই। যারা নিজেদের স্বার্থ, নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল, এবং করতে চেয়েছিল বলে আফ্রিকাকে কি করেছে? আফ্রিকাকে কিন্তু এই নগ্ন করেছে, আফ্রিকাকে কি করেছে? ক্ষত বিক্ষত করেছে, আফ্রিকার ওপর নির্মম অত্যাচার চালিয়েছে। তথাকথিত এখানে সভ্য মানুষের দলকেই কিন্তু বোঝানো হয়েছে, যারা নিজেদের আত্ম অহংকারে অন্ধ, যারা নিজেদের লোভ লালসা দোষ গুণ ত্রুটি কিচ্ছু দেখতে পান না, যারা শুধুমাত্র আফ্রিকা একজন মেয়ে বলে তাকে নির্লজ্জ করবে বলে, তাকে অপমান করবে বলে, তাকে অসম্মানিত করবে বলে তারা কতটা আজ নিচে নেমেছে, নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে সেখানে আফ্রিকার ওপর দিয়ে। তাই আফ্রিকাকে কি করেছে? বারবার হেনস্থা করেছে, বারবার কি করেছে? তাকে মুশকিলে ফেলেছে, বিপদে ফেলেছে, এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে, আফ্রিকাকে ক্ষত বিক্ষত করেছে। তারপর দেখো, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যের পথে। দেখো, ভাষাহীন কেন বোঝানো হয়েছে? কারণ আফ্রিকার ওপর হওয়া অত্যাচারে আফ্রিকা আজ ফুঁপিয়ে কাঁদছে, সে কথা বলতে পারছে না, তার কথা আটকিয়ে গেছে, এবং তার ক্রন্দনটা সেটা বাষ্প হয়ে গেছে, সেটাও কিন্তু আর অরণ্যের পথে কি হয়েছে? চারিদিকে অরণ্যের পথে বাষ্প হয়ে ঘুরছে। পঙ্কিল হলো ধূলি,
পঙ্কিলো মানে হচ্ছে কাদা, আমরা সবাই জানি পঙ্কিলো মানেই হচ্ছে কাদা। তো আমি লিখে দিচ্ছি কারণ এই মানেগুলো আমাদের জানা ভীষণভাবে জরুরি, নয়তো আমরা কবিতার বাহ্যিক অর্থ বুঝে যাব কিন্তু অভ্যন্তরীণ অর্থ বুঝতে পারবো না। তাই বলছে পঙ্কিলো হলো ধুলি, পা পঙ্কিলো হলো, কাদাতে কাদাতে ভরে গেল, তোমার রক্তে অশ্রুতে মিশে। তোমার বলতে এখানে কিন্তু আমরা প্রথম দিন ক্লাসেই বলেছিলাম তুমি বলে আফ্রিকাকে সম্বোধন করা হয়েছে, এখানেও তাই আফ্রিকা, তোমাকে বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে। পঙ্কিলো হলো ধুলি, পাটা কি হলো ধুলোতে কাদাতে একেবারে পরিপূর্ণ হয়ে গেল তোমার রক্তে, আফ্রিকার লাঞ্ছিত হওয়ার রক্তে, আফ্রিকার ক্ষত বিক্ষত হওয়ার রক্তে, আফ্রিকার অপমানিত হওয়ার রক্তে এবং আফ্রিকার অশ্রুতে। যে অশ্রু সে ভাষায় ব্যক্ত করতে পারছে না, সে ফুপিয়ে কাঁদছে, সেই অশ্রুতে মিশে আছে এবং সেইটি যখন পায়ে ঠেকছে তখন সেটা কাদায় পরিণত হচ্ছে। মানে এত পরিমাণ তাকে অত্যাচার করা হয়েছে, সেই সভ্য সমাজ এতভাবে অত্যাচার করেছে যে একেবারেই কিন্তু সে সেই পথটা কি হয়েছে একদম কাদাতে পরিণত হয়েছে। তারপর দেখো দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। দেখো আমরা ইতিহাসে একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে কৃতদাসের কথা বলেছিলাম। এখানেও কিন্তু তথাকথিত সভ্য দেশের মানুষেরা আমাদের যে কালো মানুষদের ওপর অত্যাচার করেছে সেটা আমরা জানি এবং নির্মমভাবে অত্যাচার করেছে, কালো মানুষদেরকে ধরে ধরে কৃতদাস বানিয়েছে সেটাও আমরা জানি। এবং কি হয়েছে সেই কৃতদাস, সেই অপমান এত চরম সীমায় পৌঁছে গেছে যেটি কি হয়েছে সর্বসম্মুখে কিন্তু প্রকাশ হয়েছে। আফ্রিকার উপর নির্মম অত্যাচার করে যেমন ভাবে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের ওপর অত্যাচার করেছিল আমরা ইতিহাসে দেখেছি, ইতিহাসের পাতায় পাতায় সেই নির্মম অত্যাচারের কথা আমরা পড়েছি, সেই মানুষগুলোর ওপর পাশবিক অত্যাচারের কথা পড়েছি, মানবিক অত্যাচারের কথা পড়েছি। সেই পাশবিক অত্যাচার, সেই মানবিক অত্যাচার আজ হয়েছে কার ওপর? আজ হয়েছে আফ্রিকার ওপর। যে আফ্রিকা একজন নারী, সেই আফ্রিকার ওপর, এবং এতভাবে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের চিহ্নগুলো কোথায় লেগে আছে না অপমানিত হয়ে আছে, তার চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে আফ্রিকার অপমানের ইতিহাসে, ইতিহাসের পাতায় আফ্রিকার যে হওয়া অত্যাচার সেটাও কিন্তু আমরা ব্যক্ত হয়েছে, সেটা আমরা দেখতে পাই। তাই বলছে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায়। দেখবা আমরা যখন বর্ষাকালে কোনো বুট জুতো পরি এবং যে জুতো পরে সহজেই দৌড়ানো যায়, এবং বর্ষাকালে যদি আমরা সেই জুতো পরে দৌড়াই তখন কি হয় সেই জুতোর তলে খাঁজ কাটা কিন্তু চিহ্ন থাকে বা ডিজাইন থাকে, নকশা থাকে। সেই নকশাগুলো একেবারে ফুলফিল হয়ে যায় কিসে না কাদাতে। এখানেও যে কাদা আমরা দেখতে পেয়েছি, কাদার পিণ্ড আমরা দেখতে পেয়েছি, সেটা একমাত্র কিন্তু আফ্রিকার ওপর হয়ে যাওয়া নির্মম অত্যাচারের নির্মম ক্ষত বিক্ষত হওয়ার রক্ত আর নির্মম অত্যাচারের ওপর তার যে চোখ দিয়ে জল বেরিয়েছে সেই জলে সিক্ত মাটি, সেই মাটির সেই কাদা কি হয়েছে জুতোর তলায় কিন্তু ছাপ ফেলে গেছে, এবং তাছাড়াও ছাপ ফেলে গেছে কোথায় না ইতিহাসে। একটা নারীকে কিভাবে কতটা অসম্মানিত করলে তার কথা বন্ধ হয়ে যেতে পারে, তাকে কতটা লাঞ্ছিত করলে তার ক্ষত বিক্ষত দেহ দিয়ে রক্ত বিগলিত হয়ে মাটি সিক্ত হয়ে যায়। আমরা সহজেই বুঝতে পারছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে শুধু যে আফ্রিকা একটি ভূখণ্ড বলে সেই মাটির ওপর হয়ে যাওয়া অত্যাচার তা কিন্তু বুঝেছেন, তা কিন্তু নয়। এখানে
এখানে আমরা দেখতে পেয়েছি যে পাশ্চাত্যের যে উগ্রতাবাদী মানুষেরা কিভাবে একটা নারীকে অসম্মান করেছে, জোর করে বেঁধে রেখেছে, তার আত্মসম্মান কোনোটাই দিতে পারেনি, তাকে বরঞ্চ একাধারে তাকে নির্মমভাবে অত্যাচার করেছে, অপমানিত করেছে, যার স্বাধীনভাবে বাঁচবার কথা ছিল তাকে স্বাধীনভাবে বাঁচতে দেয়নি। এবং আমরা এটাও দেখতে পেয়েছি যে সভ্য দেশের মানুষেরা কিভাবে ক্রীতদাস বানিয়েছিল কালো মানুষদেরকে। এখানে আফ্রিকার ওপর হয়ে যাওয়া নির্মম অত্যাচারগুলোও তাই ক্রীতদাসেরই সমান। এবং শ্বেতাঙ্গরা যেভাবে কৃষ্ণাঙ্গদের ওপর অত্যাচার করেছে, আফ্রিকার ওপরও সেরকম ভাবেই পাশ্চাত্য বা সভ্যতার মানুষেরা যারা ভীষণভাবে উগ্র, তারা তারা কিন্তু অত্যাচার করেছে। এবং কিন্তু তারা বুঝতেই পারছে না তারা কি অত্যাচার করেছে, কারণ তারা তো গর্ভে অন্ধ। তারা কি? তারা গর্ভে অন্ধ, গর্ভে অন্ধ। অর্থাৎ তারা নিজেদের আত্ম অহংকারে তারা, তাদের চোখ ইচ্ছা অন্ধ হয়ে আছে। তারা একেবারেই সূর্যহারা অরণ্যের চেয়েও অন্ধকার হয়ে আছে। এবং আমরা দেখতে পেয়েছি কিভাবে আফ্রিকাকে বেঁধে রেখেছে, না লোহার হাতকড়ি পরিয়ে। এবং তাদের সেই উগ্রতাবাদীদের নখগুলো কেমন, না নেকড়ের চেয়েও তীক্ষ্ণ, নেকড়ের চেয়েও তীক্ষ্ণ। এবং এই নেকড়ের চেয়েও তীক্ষ্ণ মানুষের দল এসে আফ্রিকার ওপর নির্মমভাবে অত্যাচার করে গেছে। যে অত্যাচারের কথা পাতায় পাতায় লেখা আছে। কিসের পাতায় পাতায় লেখা আছে? না ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। এবং সেটি কেমন ইতিহাস? না অপমানিত ইতিহাস, অপমানের, লাঞ্ছিত হওয়া, অত্যাচারিত হওয়া ইতিহাস। তো আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে।